যে 18 আন্দোলনটা কিন্তু আমরা সফলতাটা অর্জন করতে পারি নাই। ঢাকা 8 আসনের ইঞ্জিনিয়ারিংটা খুবই বাজেভাবে হয়েছে। পুরো বাংলাদেশি দেখছে যে এখানে আসলে কি হয়েছে। আমরা ভাঙার কাজটা করছি, সেই বিএনপি আবার কি করলো, এটা উইথড্র করলো। শপথের দিন কিন্তু তারা এই গণভোটের উপরে কিন্তু শপথটা নেয় নাই। দুইটা বিষয়ে শপথ নেওয়ার কথা ছিল, যে তাহলে দেশের মানুষের সাথে আর কি না করতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। বিপ্লবী বার্তা প্রেজেন্টস পিপল পাওয়ার অ্যান্ড পলিটিক্স এর আজকে সেকেন্ড এপিসোড, এবং আজকে আমাদের অনারেবল গেস্ট মাহমুদা সুলতানা লিলি। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘ 17 বছর পর আমরা সবাই রাজনৈতিক অধিকার ফিরে পেলাম। এই রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার পরে এই যে একজন তরুণ নেতৃত্ব হিসেবে আপনার এই ভোট দেওয়ার অনুভূতিটা কেমন ছিল? জি, ধন্যবাদ। আসলে বিষয়টা রাজনৈতিক অধিকার ফিরে পাওয়াটা, এটা আমি বলবো এটা একটা এই মেসেজটাই একটা ভুল আর কি, একটা বার্তা। কারণ হচ্ছে রাজনৈতিক অধিকার প্রতিটা মানুষেরই থাকা প্রয়োজন, বা আমি এটা মনে করি যে প্রত্যেকটা মানুষেরই রাজনৈতিক অধিকার আছে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক অধিকার হয়তো সবারই ছিল, তবে এটা দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিস্ট কাঠামো বা স্বৈরাচার শেখ হাসিনার যেই স্বৈরাচারী ব্যবস্থাটা ছিল, সেই ব্যবস্থাটা হয়তো এই সিস্টেমটাকেই একটা ডাইমেনশনে আটকে রেখেছিল। তো সেই জায়গা থেকে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, 5ই আগস্ট পরবর্তী সময়ে, এটা আসলে এই তরুণ যেই সমাজটা, বিশেষ করে নতুন ভোটারটা বললে ভুল হবে। আমি যেমন 2018 সালে ভোটার হয়েছি, কিন্তু আমি 2018 নির্বাচন, 24-এর নির্বাচন আমি কিন্তু একটাতেও অ্যাটেন্ড করতে পারিনি। কারণ যখন দেখি আমরা ভোট কেন্দ্রে যাই, দেখি হয়তো আমি ভোট দিতে পারতেছি না, বা হচ্ছে আমার ভোটটা হয়তো কেউ দিয়ে দিছে। এমনও হয়েছে যে যেই মানুষটা মারা গেছে সেও একটা ভোটার, বা সে তার ভোট দিয়ে দিছে, এরকমের অবস্থা। হ্যাঁ, এবার ভোটটা একবারই ডক্টর মোহাম্মদ ইউনূসের, এটা হয়তো আমি বলবো যে এটা অনেক বড় একটা সফলতা, বা এর আমাদের জেনারেশনে এরকমের ভোট কখনো হয়েছে কিনা আমার জানা নাই। তবে এইবারের ভোটটা খুবই সুষ্ঠুভাবে হয়েছে। তবে কিন্তু তারপরে এখানে একটা কিন্তু আছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিন্তু এটা একটু অন্য রকমের হয়েছে, যেটা নিয়ে আমাদের এখানে অনেক যুক্তিতর্ক আছে। মাহমুদা সুলতানা লিলি, আপনি তো 2018 সালেও কোটা বিরোধী আন্দোলনে ছিলেন। সেই আন্দোলন এবং 2024-এর গণ অভ্যুত্থান, এই দুটো আন্দোলনের পার্থক্য কি ছিল? আসলে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলনটা ছিল, তো আমি তো আসলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। তো আমি 18 সালেই নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তো এর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরই 18 আন্দোলনটা হয়। তো আসলে সেই আমার জায়গা থেকে আমি যখন দেখলাম যে এটা তো আসলে কোটা সংস্কার আন্দোলনে আমাদের যুক্ত থাকা দরকার, বা এটা একটা যৌক্তিক দাবি, তো সেই দাবির জায়গা থেকে আমি স্বপ্রণোদিতভাবেই 18 আন্দোলনটাতে আমি যুক্ত হই। আর 24-এর আন্দোলনটা এখানে আমি সরাসরি আন্দোলনের সাথে যুক্ত হই, এবং নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে আমি আন্দোলনটা কোঅর্ডিনেশনের কাজটাও করি। তো আসলে দুইটা আন্দোলনের মধ্যে পার্থক্য আমি বলবো যে 18 আন্দোলনটা কিন্তু আমরা সফলতাটা অর্জন করতে পারি নাই। হয়তো এইখানে কিছু ডাইমেনশন কাজ করছে, বা কিছু যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিল, আমি যেমন ওই জায়গাটাতে ছিলাম না, আমি নর্মাল আন্দোলনকারী হিসেবে ছিলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে, হয়তো তাদের একটা ব্যর্থতা ছিল, যার কারণে 18 আন্দোলনটা সফল হয় নাই। তো এরপরে তো 24-এর গণ অভ্যুত্থান হলো, সেটা সফল হয়েছে একটা, আমি বলবো এখানে একটা পার্ট আমরা সফল হয়েছে, যে আন্দোলনটা সফল হয়েছে। আর একটা পার্ট প্রত্যেকটা জিনিসেরই একটা একটা ভাঙন থাকে, আবার একটা গড়ারও একটা অবস্থা থাকে। তো আমরা ভাঙতে পেরেছি, কিন্তু গড়ার কাজটা হয়তো এখনো সম্পূর্ণ হয় নাই, যেটার জন্য আমাদের এই এখনো রাজপথে থাকা, বা এখনো আমাদের আন্দোলন সংগ্রামটা, বা এখনো আমাদের কথা বলার জায়গাটা জারি রাখা লাগবে বা লাগছে, বা পরবর্তীতে আমরা একটা রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করেছি। তো এই গড়ার কাজটা আমাদের আবার সবার কালেকটিভ ভাবে করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আপনি কি কোনো পদে ছিলেন?
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি শুরুতে হচ্ছে, যেহেতু আমি বেসরকারি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, তো শুরুতে হচ্ছে আমি যেই বেসরকারি ইউনিভার্সিটির যেই সমন্বয়কের লিস্টটা ছিল, তো ওখানে আমি লিস্টেড সমন্বয়ক ছিলাম। আর পরবর্তীতে হচ্ছে আমাদের 18 জনের একটা নির্বাহী বডি তৈরি হয়, মানে এক্সিকিউটিভ বডি। তো এক্সিকিউটিভ বডির হচ্ছে আমি একজন মেম্বার। তো সেইখান থেকেও আমার দায়িত্ব পালন করা হয়েছে আন্দোলন পরবর্তী সময়ে। বিভিন্ন রকমের সমস্যা, কারণ একটার পর একটা এমনও দিন গেছে যে 10টা-12টা সমস্যা আমাদের ফেস করা লাগছে। তো সেগুলো আমাদের জায়গা থেকে আমরা সলভ করছি বা যতটুকু পারছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনি নির্বাহী সদস্য ছিলেন, কিন্তু বর্তমানে আপনি এখন যুব শক্তিতে কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে আছেন, যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ট্রান্সফার হয়ে এনসিপিতে আসা, এখানে কি আদর্শিক কোনো পরিবর্তন রয়েছে? আর এই পরিবর্তনটা কি সাংঘর্ষিক? কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছেড়ে দিতে হলো? আসলে এটা বলবো যে শুরুতে হচ্ছে জাতীয় নাগরিক কমিটি ছিল। তারা হচ্ছে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছিল। আর আমরা হচ্ছে যারা স্টুডেন্ট পর্যায়ের ছিলাম, তো তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাতে থেকে, মানে আমাদের কাছে মনে হয়েছে আন্দোলন পরবর্তী সময়ে যেটা বললাম যে আমরা ভাঙতে পেরেছি, কিন্তু গড়ার কাজটাও কিন্তু আমাদেরই করতে হবে। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে না, এখনো আমাদের কিছু কার্যক্রম বাকি আছে। যেমন আন্দোলন পরবর্তী সময়ে এখানে তো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটাতে দল মত নির্বিশেষে কিন্তু সবাই যুক্ত ছিল। এই ব্যানারটাতেই কিন্তু আন্দোলন সংগ্রামটা হয়েছে বা আন্দোলনটা করছে ছাত্র জনতা, পরবর্তীতে জনতাও এটার সাথে অ্যাড হলো। তো আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু সবাই সবার ব্যানারে আবার ফিরে গেছে। কিন্তু আমরা যারা একেবার মানে কোনো পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম না বা কোনো ইয়ার সাথে, যেমন আমি কোনো পলিটিক্সের সাথে আগে যুক্ত ছিলাম না, তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে না, আমাদের কাজটা এখনো শেষ হয় নাই। যেমন আমি যদি আমার কথা বলি, তাহলে মানে আন্দোলন পরবর্তী সময়ে যে আমাদের একটা মেজর আহত বা শহীদ ফ্যামিলি ছিল, এদেরকে নিয়ে কিন্তু একটা হিউজ কাজ করার ছিল। যেমন আমি আমার জায়গা থেকে এই কাজগুলো করছি। তো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে আমার এনসিপিতে আসা, আমি তখন মনে করছি যে আসলে, যেমন এটা তো সবাই আমরা দেখছি যে শহীদ ফ্যামিলি বা আহতদের নিয়ে কিন্তু একটা চরম অবহেলা হয়েছে আন্দোলন পরবর্তী সময়ে। সবাই সবার স্টেপ বুঝে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ, কিন্তু আসলে যাদের রক্তের বিনিময়ে আজকে অনেক বড় বড় রাজনৈতিক দল তারা কথা বলার সুযোগ পেল, যাদের রক্তের বিনিময়ে আজকে এই যে 26-এ নির্বাচনটা কিন্তু হওয়ার কথা ছিল না, সেই নির্বাচনটাতে অ্যাটেন্ড করলো, সবাই সবার জায়গাগুলো বুঝে নিল, কিন্তু এই তাদেরকেই কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু মূল্যায়নটা করা হচ্ছিল না। তো আসলে অনেকগুলা বিষয় কাজ করে যে না, আমরা যদি শুধু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করি, তাহলে রাজনৈতিকভাবে অন্যান্য যেই বড় দলগুলো আছে তারা তাদের যেই দায়িত্ববোধের দায়িত্ববোধটুকু, আমি বলবো যে দেশের প্রতি যেই দায়িত্ববোধ বা তাদের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ হিসেবে, যেহেতু রাজনৈতিক ব্যক্তিবর্গর উপরই থাকে যে দেশ কোন দিকে পরিচালিত হবে, দেশের অগ্রগতি কোন দিকে যাবে, এটা কিন্তু তাদের উপরেই কিন্তু বর্তায় বা তারাই কিন্তু এই জিনিসগুলা কিন্তু ডিসাইড করে। তো তখন মনে হলো যে না, তাহলে তো এভাবে একটা প্রেশার গ্রুপ হিসেবে তো আমি তো ওই জায়গাটা, যেহেতু তারা তাদের ব্যর্থতাটা বারবার ফুটাই তুলছে, তারা বড় বড় রাজনৈতিক দল হিসেবে যেইভাবে তাদের দেশটাকে পরিচালনা করার কথা, বা যদিও ওই সময় তো একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, কিন্তু তারপরও তাদের কিন্তু কিছু দায়িত্ব ছিল। এই ইন্টারিম এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেহেতু সবাই সবার জায়গা থেকে কিন্তু হেল্প করছিল না। অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে ব্যর্থ শহীদ এবং আহত পরিবারদের পুনর্বাসন, শহীদ এবং আহত পরিবারদের রক্ষণাবেক্ষণ করতে? না, আসলে এটা ব্যর্থ আমি এটা বলবো না, কারণ তিনি কিন্তু তেনার অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে যতটুকু সাহায্য করার বা যতটুকু হেল্প করার তার জায়গা থেকে কিন্তু সে হয়তো করছে, কিন্তু যেই লোকবল বা যেই লোকবলের যেই জায়গাটা বা তেনার হয়তো ওই জায়গাগুলোতে হয়তো কিছু ব্যর্থতা আছে,
যার কারণে হচ্ছে এই আহতদের, যেমন আমি যদি একটা অন্যতম কারণ বলি যে এই যে দীর্ঘ মানে ৭১-এর পরে যেই দীর্ঘ ৫৬ বছর বা ৫৫ বছরের যে অবকাঠামোগত যে জায়গাগুলো ছিল, যেমন আমরা কিন্তু এখন কিন্তু দেখি যে আমার যদি একটা আইসিইউর প্রয়োজন হয়, আমি কিন্তু একটা সরকারি হসপিটালে আমি একটা আইসিইউ কিন্তু পাচ্ছি না। মানে আমি অ্যাজ এ মানুষ হিসাবে কিন্তু আমি এটা পেতে গেলে আমার কি করতে হচ্ছে, হয়তো আমার হায়ার কাউকে ধরা লাগছে, বা আমার হয়তো কোনো বড় রাজনৈতিক ব্যক্তিবর্গদের ধরা লাগছে। কারণ কি, আমাদের এগুলার ঘাটতি। আমাদের হসপিটালগুলোর অবস্থা তো এটা তো খুবই নাজুক বা খুবই শোচনীয়। তো সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার খুবই অল্প সময়ে এসে তা মানে তিনি যে এই ঘাটতিগুলো যে ফিল আপ করবে, মানে সেটার জন্য কিন্তু সময়টা মানে যে প্রয়োজন ছিল বা যেই সংস্কারগুলো দরকার ছিল সেটা কিন্তু সে পারেনি করতে, বা সেই সময়টা কিন্তু তাকে দেয়া হয় নাই। তো আসলে পুরা চিকিৎসা ব্যবস্থারই একটা নাজুক অবস্থা। তো সেই জায়গা থেকে আহতদের জন্য তিনি পরবর্তীতে বাহিরে নেওয়ার যে ব্যবস্থাটা উনি করছেন, তারপরে হচ্ছে ওদের পুনর্বাসনের জন্য কাজ করছেন। তারপরে মানে এটা আসলে আলটিমেটলি আমাদেরই একটা প্রেশার দিয়ে লাগছে। কিন্তু গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই আহত নিহত পরিবার বা আহত বা নিহত এদেরকে কি রাজনৈতিক দলগুলো ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে বলে মনে করেন? গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে এটা রাজনৈতিক টার্ম হিসেবে ব্যবহার, হ্যাঁ এটা তো হয়েছে। যেমন দেখা গেছে কি যে বড় বড় দলগুলা তারা এক এক সময় এক একজনকে তাদের হিসেবে দাবি করছে। যেমন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যদি শহীদ ইরফানের পরিবার কিন্তু এটা নিয়ে একটা কথা তুলছিল যে আমার ছেলে তো কখনো কোনো রাজনৈতিক দলের ছিল না, আমার ছেলে তো কখনো কোনো রাজনীতি করে নাই, আমরা তো এটা জানি। কিন্তু ইরফান মারা যাওয়ার পরে 18ই জুলাই হচ্ছে সে শহীদ হয়। তো এর পরবর্তী সময়ে 5ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু দেখা গিয়েছে যে ইরফানকে ছাত্র দলের হচ্ছে সে ওই রাজনীতি করত, এইটা হিসেবে একটা ক্লেম করে বিএনপি যে সে তো আমাদেরই সন্তান, আমাদের ছেলে। তো এরকমের বিভিন্ন সময় দেখা গেছে যে এই শহীদ গুলাকে নিয়েও, এই শহীদ ফ্যামিলি গুলাকে নিয়েও একটা হেনস্থার মধ্যে ফেলছে। শহীদ ফ্যামিলি দাবি করছে না আমার ছেলে কোনো রাজনীতি করে নাই, আবার এদিকে বড় বড় দলগুলা দাবি করছে না তাদের ছিল। এইভাবে একটা রাজনীতি হয়েছে তাদের নিয়ে। মানে এটা আমরা করছি। তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্য খুবই একটা দুঃখজনক বিষয় যে শহীদদের রক্ত বা এটা নিয়েও যে রাজনীতি করতে হয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। জাতীয় নাগরিক পার্টির যুব শক্তির একটি সম্মানিত জায়গায় আপনি আছেন। ওই সম্মানিত জায়গা থেকে আপনার কি মনে হয় এনসিপির ভবিষ্যৎ কি, এবং ভবিষ্যৎ রাজনীতিতে, ভবিষ্যৎ বাংলাদেশে এনসিপি কতটুকু কার্যকরী ভূমিকা রাখবে? আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 5ই আগস্ট পরবর্তী সময়ে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি একটা দল। তো আসলে এনসিপি যেই বাংলাদেশের যে মধ্যম ধারার যে রাজনীতি, নতুন যেই সম্ভাবনা বা নতুন একটা স্বপ্ন নিয়ে আবির্ভূত হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যেই 24টা যে পয়েন্ট আছে, তো এইখানে মানে আমাদের যে গঠন নীতিমালাটা আছে, তো সেই অনুযায়ী এটা অবশ্যই একটা সম্ভাবনাময় দল, এটা মধ্যম পন্থার একটা দল। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই মনে করি যে এই দলটা গণতান্ত্রিক যেই প্রক্রিয়া, বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা নিয়ে যে আবির্ভূত হয়েছে, এটা অবশ্যই একটা সম্ভাবনাময় দল, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে এই দলটা ভালো কিছুই করবে দেশের জন্য। যেহেতু বললেন এনসিপি একটি মধ্যম পন্থা দল, একজন নারী হিসেবে আদর্শিক জায়গা থেকে জামাতের সাথে এই রাজনৈতিক অ্যালায়েন্সটা আপনি কিভাবে দেখছেন, এবং ভবিষ্যৎ তারুণ্য রাজনীতি নির্ভর এই দলে এই অ্যালায়েন্সটা কি কোনো ইফেক্ট করবে কিনা? আসলে যে অ্যালায়েন্সটা হয়েছে এটা মূলত হচ্ছে একটা ইলেকট্রাল অ্যালায়েন্স, মানে নির্বাচনটার জন্য যেই জোট, কারণ এটা তো জোট আমরা দেখেছি যে যেহেতু জামাতের সাথে জোটে গেছে এনসিপি, তা আমরা বিগত সময়েও দেখেছি যে এরকম বিএনপির সাথেও কিন্তু জামাত ইসলাম জোটবদ্ধ হয়েছে, বা এর আগে যে আওয়ামী লীগের সাথেও কিন্তু তাদের একটা
ওইটা হয়তো ওদের, এটা হয়তো ইলেকটোরাল অ্যালায়েন্স না বা নির্বাচনী জোট না, হয়তো অন্য একটা জোট কিন্তু তাদের সাথেও হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের যে ইডিওলজিক্যাল জায়গাগুলো আছে, আসলে আমরা দেখেছি, আমি কিন্তু এটা শুরুতেই বলছি যে আমরা কিন্তু নির্বাচনটা সুষ্ঠু পেয়েছি, কিন্তু নির্বাচনটা যেহেতু মানে বিকাল পর্যন্ত হচ্ছে সবকিছুই ঠিকঠাক ছিল, এর পরবর্তী সময়ে যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা, এখানে আসলে মানে যদি আমি বলি তাহলে একটা এক্সাম্পল আমি দিতে পারি, যেমন ঢাকা ৮ আসনে, ঢাকা ৮ আসনের ইঞ্জিনিয়ারিংটা খুবই বাজেভাবে হয়েছে, যেটা হ্যাঁ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আর হচ্ছে মির্জা আব্বাসের আসনটা। তো এটা কিন্তু পরবর্তী সময়ে শুধু আমরাই যে মর্মাহত হয়েছে বিষয়টা কিন্তু এমন না, পুরো বাংলাদেশই দেখছে যে এখানে আসলে কি হয়েছে। তো সেই জায়গা থেকে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিন্তু খুবই বাজেভাবে আমাদেরকে মর্মাহত করছে। এখন বছর পরে যে গণ অভ্যুত্থান আপনারা করলেন, তাহলে সেটা কি আসলে দায়সারা গণ অভ্যুত্থান? কারণ দিন শেষে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভোট প্রক্রিয়া একই দিকে যদি যায়, তাহলে এটা কিভাবে দেখছেন? না, আসলে দায়সারা নির্বাচনটা কিন্তু সুষ্ঠুই হয়েছে, যে একটা এই যে গণ অভ্যুত্থান হলো, আসলে তো ওই যে আমি বললাম যে আমরা ভাঙার কাজটা করছি, কিন্তু গড়ার যে কাজটা ছিল যে আমাদের বিচার সংস্কার এবং নতুন সংবিধান, তো নতুন সংবিধানটা যেহেতু এটা একটা জটিল প্রক্রিয়া বা এটার পরবর্তীতে এটা নিয়ে যেহেতু খুবই আর অল্প সময়, ইন্টারিমের মেয়াদও অল্প সময় ছিল, তো সেই জায়গা থেকে আমরা যে জুলাই সনদটা ছিল বা যেই কমিশনগুলা প্রস্তুত করা হয়েছিল, সেইখানে তো সব রাজনৈতিক দলমত হচ্ছে 30টা কমিশনে হচ্ছে একমত প্রকাশ করছে যে না ঠিক আছে, আমরা এইগুলাতে আমরা মত প্রকাশ করলাম যে এইগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু বাকি যেই সংস্কারগুলা ছিল সেইখানে অনেক রাজনৈতিক দল তারা নোট অফ ডিসেন্ট দিছে বা দ্বিমত প্রকাশ করছে বা ভিন্নমত প্রকাশ করছে। তো তাহলে তো এটা একটা জটিল প্রক্রিয়া হয়ে যায়। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলমত যেহেতু একটা জায়গাতে মত প্রকাশ করতে পারেনি, তো সেই জায়গা থেকে এটা সরকারের উপরে কিন্তু মানে দিয়ে দেয় যে এটা সরকার পক্ষ যেটা করবে। এরপরে সরকার কি করলো, জনগণের উপরে এটা দিয়ে দিল যে এটা গণভোটের মাধ্যমে যে রায়টা জনগণ থেকেই আসুক। তো কিন্তু পরবর্তী সময় আমরা যেটা দেখলাম, গণভোটটা নিল, যেখানে হ্যাঁ এবং না দুইটা অপশন দিল, আর কোন কোন পয়েন্টের উপরে এই গণভোটটা হলো সেটাও কিন্তু জনগণকে জানাই দেওয়া হলো। সেইখান থেকে কিন্তু একটা হ্যাঁ জয়যুক্ত হলো, প্রায় 70% মানুষ সেখানে সম্মতি প্রকাশ করলো যে না, সংস্কারটা হোক, জুলাই সনদটা বাস্তবায়িত হোক। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের আগে এই গণভোটটাতে মোটামুটি, যেহেতু আওয়ামী লীগ সরকার এখন নাই, তো সব রাজনৈতিক দলমত কিন্তু এটাতে হ্যাঁ যেন জয়যুক্ত হয় সেটার জন্য প্রচার করলো। হ্যাঁ, সর্বশেষ বিএনপিও কিন্তু এটাতে প্রচার করে দিল, যে বিএনপির অফিসিয়ালি কিন্তু একটা আসলো যে না, আমাদের হ্যাঁ জয়যুক্ত করতে হবে। কিন্তু আমরা শুধুমাত্র জাতীয় পার্টি বাদে কিন্তু সব রাজনৈতিক দলমত কিন্তু এটাতে হ্যাঁই অ্যাকসেপ্ট করলো যে না, আমাদের হ্যাঁটাকে জয়যুক্ত করতে হবে, দেশে সংস্কার দরকার বা জুলাই সনদটা বাস্তবায়িত হওয়া দরকার। আমরা কি দেখলাম, নির্বাচন পরবর্তী সময়ে সেই বিএনপি আবার কি করলো, এটা উইথড্র করলো। বিএনপি শপথের দিন কিন্তু তারা এই গণভোটের উপরে কিন্তু শপথটা নেয় নাই, দুইটা বিষয়ে শপথ নেওয়ার কথা ছিল। তো আসলে এটা কিন্তু আমাদের খুবই মর্মাহত করছে। প্লাস যেই 70% জনগণ, বাংলাদেশের জনগণ রায়টা দিয়ে দিল, তাহলে সেই জনগণদেরও মর্মাহত করলো। আপনি এনসিপি থেকে গণভোটের অ্যাম্বাসেডর ছিলেন, গণভোটে যাতে হ্যাঁ ভোট দেয় তৃণমূলে কাজ করেছেন। দিন শেষে বর্তমান সরকারি দলের অবস্থান অনুযায়ী আপনার এই অনুভূতি আপনি একটু প্রকাশ করুন। আসলে এটা তো মানে আমি যেহেতু মানে একটা রাজনৈতিক দলই হচ্ছে গণভোটের অ্যাম্বাসেডর দিছে, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে দেয়া হয়েছিল আমাদের শুরুতে 338টা আসনে, এর পরবর্তীতে বাকি আসনগুলাতে মানে আমাদের যেই 30টা আসনে হচ্ছে আমাদের প্রার্থী আছে, শুধু সেই 30টা আসন ব্যতি রেখে বাকি আসনগুলাতে অ্যাম্বাসেডর দেওয়া হয়েছে। যেহেতু গণভোটেরও যেহেতু ওই 30টা আসনে এনসিপির পক্ষ থেকেই আমাদের প্রার্থীগণ গণভোটের
প্রচারণাটা করবে, কিন্তু বাকি আসনগুলোতেও তো কাজ করা দরকার। তো সেই জায়গা থেকে আমাকে নড়াইল 2-এর অ্যাম্বাসেডর করা হয়। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা আমি আমার ইফোর্টটা দিয়ে আমি গণভোটের প্রচারণাটা করি। আলহামদুলিল্লাহ আমার নড়াইল 2 থেকে গণভোটটা মানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। কিন্তু আসলে এই যে আমাদের পরিশ্রমগুলা, যে মানুষের মাঝে সত্য বার্তাটা বা দেশ সংস্কারে তাদের মূল্যায়নটা বা তাদের অবধি সেই বার্তাটা পৌঁছায় দেওয়ার কাজগুলা কিন্তু আমরা করছি। কিন্তু আমরা যখন দেখলাম নির্বাচন পরবর্তী সময়ে সেই গণভোটটাকে ডিনাই করা হচ্ছে বা গণভোটটাকে অস্বীকৃতি জানানোর সর্বরকমের ফায়দা করা হচ্ছে, তখন আসলে এটা খুবই কষ্টকর একটা বিষয়। এটা মানে এত বড় দল থেকে এটা আসলে খুবই আনএক্সপেক্টেড, যে তাহলে এরা তাহলে দেশের মানুষের সাথে আর কি না করতে পারে। তো এটা আসলে খুব ভাবেই আমাদেরকে মর্মাহত করছে।